এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কতটুকু রাখবো চুলের দৈর্ঘ্য? রাতে আমার ছবিগুলো দেখলে না, অনেকটা ওরকমই। জিয়া কিছুটা ভাবুক সুরে বলে, 3.5 ইঞ্চির মতো। আচ্ছা। মেয়েটা দেমিরের ছবিগুলোর উপর এতটা গভীর পর্যবেক্ষণ চালিয়েছে যে তার চুল লম্বায় কতটুকু ছিল সেটাও ধরে ফেলেছে। মেয়েটা সব ক্ষেত্রে এমন প্রখর মনোযোগী নাকি দেমির তার কাছে বিশেষ। নিজের আশেপাশে সে প্রিয় সুবাসটি মৌ করছে, একবার পাশে একবার পেছনে, আবার হঠাৎই খুব কাছে। মেয়েটা বিশেষ যত্ন নিয়ে কাজ করছে, অন্য কিছুর খেয়াল আপাতত তার নেই। এর মাঝেই দ্রুততার সাথে কাটা শেষ হয়ে গিয়েছে। এক শ্বাস ছেড়ে চারদিক ঘুরে দেমিরের উপর জহুরি নজর ঝুঁকিয়ে আপন কাজের প্রতি সন্তুষ্ট হয় জিয়া। প্রণুচ্ছল স্বরে খুশি ছড়িয়ে বলে, অনেক ভালো লাগছে। দেমির তো এখন আর নিজেকে আয়নায় দেখতে পায় না। মাঝে মধ্যে মনে হয় নিজের চেহারাটাই কি ভুলে গেল কিনা। তবে এখন যে তাকে প্রতিনিয়ত দেখে আশেপাশে ছায়ার মতো লেগে থাকে, ইদানিং ওর অংশ হয়ে পাশে থাকে, তার কাছে দেমিরকে দেখতে ভালো লাগলেই হলো। আচমকা নিজের এরকম অতি মিষ্টি আবেগী ভাবনায় ঠোঁট ছড়িয়ে হাসে দেমির। আবেগী বয়সে তো কখনো এসব কিছু ভাবেনি, কিন্তু আজ। মানুষ হয়তো ঠিকই বলে, স্ত্রীরা বিশেষ হয়, তাদের জন্য অনুভব করা অনুভূতিগুলো হয় অতুলনীয়। আপনি একটু মুখটা উঁচিয়ে রাখবেন, শেভিং করব। ইতস্তত কণ্ঠস্বর। মেয়েটা আবারও লজ্জা পাচ্ছে। লজ্জা নারীর ভূষণ। সারা জীবনে এই কথাটি শুনে এলেও এই মেয়ের মাধ্যমে সত্যতা প্রমাণ পাচ্ছে দেমির। পুলকিত মন নিয়ে ধীরে সুস্থে মুখ উঁচিয়ে তুলে দেমির। স্পষ্ট টের পায় অপর প্রান্তের চলা শ্বাস প্রশ্বাসের ঢেউ। কেউ পরম যত্নে মোলায়েম কোমল হাতটি তার একটি গালে চেপে ধরেছে। দেমিরের অন্তঃস্থল কেঁপে ওঠে, আর হৃদয় ছেয়ে যায় এক অদ্ভুত মাদকতায়। দেহ জুড়ে এক নিগুড় আবেশিত তরঙ্গ খেলে যায়। কারো স্পর্শে এতটা সুখ পাওয়া যায় নাকি? অপরদিকে জিয়া প্রথমে কিছুটা উৎকণ্ঠিত হলেও এখন সে কাজে বিভোর। অন্য কোনো চিন্তা তার মাথায় নেই। তার সর্বাত্মক চেষ্টা সাবধানতার সহিত কাজটা শেষ করাই। শেভিং ফোম ছড়িয়ে দিয়ে রেজার হাতে নিয়ে চালাতে গেলে হাত কেঁপে ওঠে ওর। যদি ভুলক্রমে গাল কেটে ফেলে। এখন মনে হচ্ছে এতটা সাহস দেখানো উচিত হয়নি। একবার হাত এগোচ্ছে তো আরেকবার পিছাচ্ছে। এইরূপ দুদুল্যমান পরিস্থিতিতে তাকে রক্ষার জন্য দেমির হঠাৎ কথা বলে ওঠে, তুমি না হয় ক্লিন শেভ করো না, একটু ছাঁটাই করে দাও হালকা করে। জিয়া অতর্কিত বলে উঠল, না না না, ক্লিন শেভ করতে হবে। কেন? এই জঙ্গলের কারণে আপনার সুন্দর চেহারাটা ভালো মতো দেখাই যায় না। এটাকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেয়া ঘোর অন্যায় হবে। জঙ্গল? হ্যাঁ, এই যে আপনার অকোছালো দাড়ি। দেমির এবার কিছুটা রসাত্মক সুরে বলে, আমি দেখতে সুন্দর? অবশ্যই। আপনি। আচমকা থেমে যায় জিয়া। চোখ বরাবর করে দেমিরের চোখে তাকাতেই দেখে সেখানে খেলা করছে এক অব্যক্ত দুষ্টুমি রেশ। আবহমান মনকে নিয়ন্ত্রণে এনে জিয়া কাজে মনোনিবেশ করে। কোনো উত্তর পায় না দেমির, অথচ সে পুরো কথাটা শুনতে উদ্গ্রীব। সে ছটফট করে পুনরায় বলে, আমি কি? জিয়া কথা বলে না, যার দরুন রুষ্ট চিত্তে দেমিরের চেহারা বিবর্ণ হয়ে যায়। টান টান ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে আসে সহসা। জিয়া খেয়াল করে জনাবের এত রাগ, কিন্তু দেমিরের মন খারাপের কারণ কখনোই হতে যায় না জিয়া। শেভিং করা শেষ। তোয়ালে দিয়ে মুখটা হালকা মুছে দিয়ে জিয়া ফের তাকায়। পরিষ্কার পরিচ্ছন্ন জল জলের সে চেহারায় আপন রূপে ফিরে পেয়ে লোকটি যেন দীপ্তি ছড়াচ্ছে। উজ্জ্বল বরণের চেহারায় এক অনাবিল আকর্ষণ নেমে এসেছে টুপ করে। সেদিকে দৃষ্টি থমকে দিয়ে নিজেকে হারিয়ে ফেলে জিয়া। মধুরা কণ্ঠে বলে, আমার দেখার সবচাইতে সুদর্শন পুরুষ আপনি, যার নূরের আলোয় আমাকে বড্ড বেমানান দেখায়। খুশি হলেও
পর মুহূর্তের কথায় দেমিরের মুখটা আবারও চুপসে আসে। মেয়েটা এত তুলনা করে কেন প্রতি বিষয়ে? ওই ব্যাপারেই ও পাল্টা কিছু বলবে তার পূর্বেই ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ হয়। সময় থাকতে মেয়েটা পালিয়েছে। কালো প্যান্ট সাদা শার্ট পরা সুঠাম দেহের অধিকারী ইলহান শাহ দেমিরকে এই মুহূর্তে দেখলে সহজেই যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তার মাঝে এক পরিশুদ্ধ অভিব্যক্তি লক্ষ্য করা যাচ্ছে। পৌরুষ অবতার যেন জ্বলজ্বল করছে, যার কারণে তাকে দেখতে লাগছে দীপ্তিময়, ঠিক যেন সেই পূর্বের দেমির ফিরে এসেছে, যাকে ফ্রেমে আবদ্ধ দেখেছিল রাতে। জিয়া তার মোহগ্রস্ত দৃষ্টি সরিয়ে নিল পরপর। যদি তারই নজর লেগে যায়। নিজেকে স্বাভাবিক রাখতে কথা শুরু করে জিয়া। ফারদিন ভাইয়া গুগল মিটের লিংক পাঠিয়ে দিয়েছে, জয়েন হতে হবে কিছুক্ষণ বাদে। পেছন থেকে আসা কণ্ঠস্বরে পিছু ঘুরে দেমির মাথা নামিয়ে কিছুটা ইতস্তত বোধ নিয়ে বলে, ঠিক লাগছে তো আমাকে? চুলে জেল দিতে পারলে ভালো হতো, কিন্তু এতদিনে মনে হয় সবগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। জিয়া পূর্ণ দৃষ্টি মেলে, নিবেশিত মনে দেখে লোকটিকে। রেশমি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসের তরে দুলছে সেগুলো, দেখতে প্রাণবন্ত। কিছু একটা ভেবে পাশ থেকে চিরুনি হাতে তুলে নেয় জিয়া। আপনি একটু আসবেন? জেল লাগবে না, আমি চিরুনি দিয়ে ঠিক করে দিচ্ছি চুলগুলো। আচ্ছা দাও। মেয়েটার সব কথা মানতে, সে অনুযায়ী চলতে ভালোই লাগে। মনে হয় সে যা বলবে যা করবে সবটাই ঠিক, সবটাই ভালো। যাকে এক কথায় বললে যা দেমিরের জন্য যথার্থ ত্রুটিহীন, দেমির খাটের প্রান্তে বসতে এগিয়ে যায় জিয়া। টান টান শৈল প্রান্তের দেমিরের স্বচ্ছ কাঠামো জিয়ার মতো মাঝারি গড়নের জন্য নাগাল পাওয়া দুঃসাধ্য বিষয়। জিয়া যে এগিয়ে যাবে সে উপায়ও নেই। লোকটার হাঁটু দুটো প্রায় একসাথে লাগানো, আটশাট প্যান্ট পরিধান করার কারণে পা তুলেও বসা সম্ভব নয়। অনেকটা অস্বস্তি ও জড়তা নিয়ে হাত বাড়ালো জিয়া। পাশে দাঁড়িয়ে মাথায় চেরুনি চালালেও অন্য পাশে ঠিকমতো বোঝা যাচ্ছে না। নিজের নীরব কষ্টতে যতবার হাঁটুতে হাঁটুর সংস্পর্শ মিলেছে ততবারই তৎক্ষণাৎ দৃশ্যমান প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে, সরে গিয়েছে বারংবার। কয়েক পল চুপটি করে লাজুক মেয়েটির বেহাল দশা বুঝতে পেরে মনে মনে হাসলো দেমির। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী ও লাজুক স্বভাবের, এত জড়তা। এরপর আর সময় ব্যয় করল না সে। মুহূর্তের মধ্যে নরম কায়াটির মধ্যমা নিজের পুক্ত দুহাতে জাপটে ধরে আপন দুপায়ের মাঝে নিয়ে এসেছে। পরপর অনুচ্চ তবে গম্ভীর স্বরে বলে ওঠে, এবার করো। হতবিহ্বল জিয়াকে কিছু বলারও সুযোগ দেওয়া হয়নি। নাইবা তাকে স্বস্তি প্রদানের জন্য লোকটার হাত দুটো সরেছে। কেমন সগর্বে সে অনড় হয়ে বসে আছে, মুখের অভিব্যক্তি এমন যেন কিছুই হয়নি, অথচ জিয়ার অন্তঃস্থল সহ কাঁপছে, যার প্রতিফলন দু হাতেও ঘটল। ফাঁকা মস্তিষ্ক নিয়ে কোনো মতে কম্পিত হাতে কাজ সম্পূর্ণ করে প্রস্ত ছুটে এসেছে দু হাতের বাঁধন থেকে। মিয়ে যাওয়া গলায় বলে, এখন ঠিক আছে, আমি যাই, গিয়ে ল্যাপটপ সেট করি। সাধারণত যতটুকু হাঁটা চলার শব্দ পাওয়া যায় এখন তাও পাওয়া যাচ্ছে না। একদম পিঁপড়ের মতো নিঃশব্দে চলাচল করছে মেয়েটা। দেমির মাথা নামিয়ে নিঃশব্দে হেসে ফেলে। কেমন যেন ও একটু বেশি সরল ঠান্ডা। পরপর এক অপরিমেয় আনন্দে মনটা নেচে ওঠে। মেয়েটা অতুলনীয়, তার দেখা ও জানা সকলকে ছাপিয়ে গিয়েছে তার স্ত্রী। স্বভাব ও ব্যক্তিত্বে দেমিরের বিপরীত বলেই হয়তো ওকে বাগে আনতে পারছে। ইলহান শাহ দেমিরকে শান্ত করতে পারছে, উপরন্তু এই অন্ধ মানুষটার কাছে তার লজ্জাও পেতে হয়। অদ্ভুত, তবে সে এক অনন্য। গুরুত্বপূর্ণ কিছু এমপ্লয়ীদের নিয়ে কনফারেন্স রুমে হাজির হয়েছে ফারদিন। মূলত তার আহ্বানেই সকলে এখানে এসেছে। বলেছে অতিশয় জরুরি কিছু আলোচনা হবে এখানে, প্রজেক্টর চালু করে রাখা, যার স্পষ্ট প্রতিফলন হোয়াইট বোর্ডে হচ্ছে। গুগল মিটিং প্রদর্শিত সেখানে। সকলেই বুঝতে পারলো কেউ তাদের সাথে অনলাইনে যুক্ত হবে। প্রথমেই মাথায় আসলো দানিশ স্যারের কথা। বর্তমানে তার অবস্থান জার্মানি, দেশের বাহিরে আছে বোধহয় এই ব্যবস্থা। তবে সকলের অনুমানকে ভুল প্রমাণ করে এবং যথেষ্ট গুরুতর এক চমক দিয়ে স্ক্রিনে ভেসে ওঠে এক পরিচিত মুখ, যে মুখটি
যার ব্যক্তিত্ব ও স্বভাব এককালে সবার অনেক পছন্দের ছিল। সকলের সাথে ফারদিনও বেশ অবাক হয়েছে। গতকাল যে মানুষটাকে ও দেখে আসলো আজ তাকে চেনা যাচ্ছে না, বিস্তর পরিবর্তন। তবে সিনিয়রের এরূপ উন্নতি দেখে সে সত্যি ভীষণ খুশি হলো। দেমিরের পাশে বসে জিয়াও আলাদা করে মিটিংয়ে যুক্ত হয়ে ক্যামেরা বন্ধ করে রেখেছে। সে মূলত দেমিরকে নীরবে দিক নির্দেশনা দিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক দেখতেই ও দেমিরকে কথা বলা শুরু করার ইতিবাচক ইঙ্গিত দেয়। এদিকে দেমির উপরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে সে সত্যি ইতস্তত বোধ করছে। এতক্ষণ সব ঠিক থাকলেও হঠাৎ করে এতজন মানুষের সম্মুখে কথা বলা, তাও আবার যখন তাদের কাউকেও দেখতে পারছে না, বিষয়টি সত্যি কঠিন। কয়েক মুহূর্তের নিস্তব্ধতায় জিয়া বুঝল সেই অসহনীয় অনুভূতি। টেবিলের নিচে তার অনবরত কসলানো হাত দেখে জিয়া এক দীর্ঘশ্বাস ছাড়ল। এককালের আত্মবিশ্বাস ও আত্মগরিমায় ভরপুর মানুষটি আজ কেমন কুণ্ঠায় ভুগছে। ও ভরসা প্রদানের জন্য একইভাবে টেবিলের নিচ থেকে সে হাত জোড়ার দুর্বুদ্ধ বাঁধন ছাড়িয়ে নিজের দু হাতের মুঠোয় বেঁধে নেয়। দেমির থেমে যায়, কানে আসে এক ক্ষীণ স্বর। আপনি পারবেন। পলক ঝাপটায় দেমির, অনুভব করে কোমল হাতের সেই ভরসাপূর্ণ চাপ আলতো আলতো করে বাড়ছে। তাকে মুড়িয়ে নিচ্ছে এক অদৃশ্য তবে দুর্ভেদ্য প্রাচীরে। নিজেকে সামলায় দেমির। জিয়ার কথা মতো মাথা সোজা করে, একদম ক্যামেরা বরাবর তার চোখ নিবদ্ধ করে, ঠিক যেই মাপটা জিয়া শিখিয়ে দিয়েছে, যেন তার মাঝে দৃপ্ততার কোনো কমতি অনুভূত না হয়, যেন সকলে টের পায় তার আত্মবিশ্বাসী মনোভাব। মুখের কোণে হালকা এক হাসি টেনে দৃঢ় অভিব্যক্তিতে অথচ কণ্ঠে হাস্যোজ্জ্বল এক সুর নিয়ে সকলের উদ্দেশ্যে দেমির বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং. I know it's been a long time since we talked, cause the circumstances were probably a little beyond our grasp. But now, I'm back on track again. Your valued cooperation is sincerely sought. কনফারেন্সে উপস্থিত সকলে হৈ হৈ করে আপন সায় ও খুশি ব্যক্ত করল। প্রত্যেকের মুখে দেখা গেল এক স্বস্তির হাসি। এরপর চলল দীর্ঘ এক আলাপ। সময়ের সাথে দেমিরের মনে থাকা সকল সংশয় জড়তা কেটে যেতে লাগলো একটু একটু করে। আর পাশে বসে থাকা জিয়া দেখে গেল অসাধারণ সেই পুরুষটিকে, যে এক সময় সকলের কাছে এতটাই প্রিয় ছিল যে সময়ের পার্থক্য কিংবা পরিস্থিতির তারতম্য কিছুই তার অনুরাগীদের মনকে টলাতে পারেনি। মিটিং শেষের পর থেকে উৎফুল্ল মন ও মস্তিষ্ক নিয়ে অনর্গল জিয়ার সাথে কথা বলে যাচ্ছে দেমির। দুজনে মিলে একচুট কিছু গুরুত্বপূর্ণ ফাইলও দেখে ফেলেছে। আর মধ্যে আগত কিছু প্রজেক্ট নিয়েও দেমিরের তীক্ষ্ণ মস্তিষ্কে গুরুতর ধারণাও ঘুরপাক খাচ্ছে। এগুলো সবই এখন সময়ের অপেক্ষা, বাস্তবায়নে সাহায্য করবে খোঁজ জিয়া। তবে এই দেমির যেন থামবার নয়, তাই অবশেষে জিয়া বলাই কাজ রেখে এখন খাবার খেয়ে ওষুধ নিল দেমির। অনেকদিন পর ব্যস্ত একদিন পার করলো। নিজের অলস জীবন নিয়ে অন্যদের জন্য মনে মাঝে যে হিংসে কাজ করত, সেটাই আজ জিয়ার কারণে ভাটা পড়েছে। যে আক্ষেপগুলো ছিল তার কিছু অংশ থেকে মুক্তি পাওয়ার পথ মিলেছে। পরশু যদি ডিলটা কনফার্ম হয় তাহলে আমরা রোড ম্যাপটা রেডি করে ফেলবো, কি বলো? দেমিরের অস্থিরতায় মুচকি হাসে জিয়া, সায় জানিয়ে বলে, আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। দেমির মাথা নাড়িয়ে হঠাৎ কপাল কুঁচকালো। সহসা আঙ্গুল দিয়ে বার কয়েক একটু চাপ প্রয়োগ করে বসলো। সম্পূর্ণ ঘটনা পরখ করে জিয়া বলে, মাথা ব্যথা হচ্ছে? কিছুটা। এতদিন পর কাজে ব্যস্ত ছিলাম, তার উপর ইনসোমনিয়ার ঔষধ। ক্লান্ত শোনালো সেই কণ্ঠস্বর। কিছুক্ষণ চুপ থেকে জিয়া ধীর গলায় বলল, মাথা টিপে দিব, ভালো লাগবে। সুযোগ সন্ধানে দেমির যেন স্বর্গে ভাসল। কিছু না বলেই বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। নীরব সায় বুঝে জিয়া সন্তর্পণে ওর মাথার কাছে পা গুটিয়ে বসল। চুলের মাঝে কোমল হাত ডুবতেই আরামে চোখ বন্ধ হয়ে আসে দেমিরের। প্রশান্তি ছেয়ে যায় দেহের প্রতি রন্ধ্রে রন্ধ্রে। হৃদয় এক আবেশে নিমজ্জিত হয়ে কোথায় যেন হারিয়ে গেল মুহূর্তেই। অন্যদিকে কাজল কালো চোখ দুটো প্রবল খুশি নিয়ে অবলোকন করতে থাকে দেমিরকে। লোকটাকে আজ প্রকৃত অর্থে একটু খুশি থাকতে দেখছে জিয়া। দেখেছে দুরন্ত রূপ। নিজেকে সমস্তটার একটুখানি অংশ হতে পেরে শান্তি মিলছে।
এভাবেই ঘড়ির কাঁটা স্থান পরিবর্তন করে। একসময় ভারী কক্ষ জুড়ে নিঃশ্বাসের শব্দ ঘুরে বেড়ায়। জিয়া দেখলো লোকটা ঘুমিয়ে গিয়েছে। আজ কতদিন পর, না কত শত রাত পর সে ঘুমিয়েছে তার হয়তো হিসেব নেই। নরম আর্দ্র মনের জিয়ার চোখের কার্নিশ পেয়ে এক বিন্দু জল গড়িয়ে পড়ে। দেমির নামক এই মানুষটা এভাবেই একটু ভালো থাকুক। নিস্তব্ধতা চিরে হঠাৎ কলিং বেলের শব্দ মেলে। অবাক হয়ে জিয়া ঘড়ির দিকে তাকায়। রাত 11টা পেরিয়ে গিয়েছে। এ সময় কে এলো? একবার ঘুমন্ত দেমিরকে দেখে ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় জিয়া। সে চায় না মানুষটার ঘুম ভেঙে যাক। নিচে নামার পথেই দেখে তনিমা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকছে। ভ্রু কুচকায় জিয়া। নেমে আসতেই তনিমা তাকে তুয়াক্কা না করে সিঁড়ির পথ ধরতে নিলে জিয়া বলে, কোথায় যাচ্ছেন ভাবি? এর কৈফিয়ত তোমায় কেন দিব আমি? আমার যা কথা আছে সবই দেমিরের সাথে। উনি এখন ঘুমাচ্ছেন, দয়া করে ওনাকে বিরক্ত করবেন না। মিথ্যে বলাও শিখে গিয়েছো? আমি জানি দেমির রাতে ঘুমোয় না। জি ঠিকই বলেছেন, আগে ঘুমোতেন না, তবে আজ ঘুমোচ্ছেন। তনিমা স্তব্ধ চোখে তাকিয়ে থাকে। পরপর এক চাপা ক্রোধ নিয়ে হেসে বলে, দুদিনের মেয়ে হয়ে দেমিরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছো? নিজের যোগ্যতা ভুলে গিয়েছো তুমি? আপন অস্তিত্বকে কি ভোলা সম্ভব? আমি নিজেকে ঠিক মতনই চিনি, আর আপনি বোধ হয় ওনাকে ভালোভাবে জানেন ভাবি। উনি কারো হাতের মুঠোয় আসার মতো নরম স্বভাবের মানুষ নন। জিয়া থামে। হঠাৎ গলায় এক দৃঢ়তা এনে বলে, আমি ওনার বিশ্বাস জয় করতে পেরেছি বলেই হয়তো উনি পরিবর্তন হতে চাচ্ছেন। জিয়ার এরূপ কথায় অট্ট হাসিতে মেতে উঠে তনিমা তুচ্ছ করার ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলে, নিজেকে কি বিশেষ কেউ মনে করছো তুমি? এমন এক নারী যার সংস্পর্শে এসে দেমির সব ভুলে গিয়েছে। তাহলে তোমায় জানিয়ে রাখি, এমন নারী কখনো অভাব ছিল না দেমিরের জীবনে। কত এলো কত গেল, এসব ছাড়া তুমিও তাদের মতোই এক মোহ, যা কেটে যাবে দ্রুত। জিয়া হতা বিহব্বল হয়ে প্রতিবাদ করে বলে ওঠে, আমি তার স্ত্রী, কোনো মোহ নই যে সময়ের সাথে কেটে যাব। তনিমা অবজ্ঞায় মুখ ফিরিয়ে নেয়। জিয়া ফের উদ্গ্রীব হয়ে বলে, বিয়ের আগে আমি আপনায় বলেছিলাম আমার আর কিছু চাই না, শুধু আমার স্বামী নামক পুরুষটি যেন চরিত্রবান হয়, আমার এতটুকুতেই চলবে। আপনি তো আমায় সে বিষয়ে আশ্বস্ত করেছিলেন। তনিমা আবারও হাসে। জিয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আমি যদি মিথ্যা বলে দেমিরকে বিয়ে করাতে পারি তাহলে তুমি কে? তোমাকেও ভিত্তিহীন আশ্বাস দেওয়া অসম্ভব কিছু নয়। চাইলে দেমিরকে জিজ্ঞাসা করে আমার বলা কথাটি সত্যিটা যাচাই করে নিতে পারো। ও আর যাই করুক মিথ্যে বলবে না। তনিমা আর দাঁড়ায় না, চলে যায় সেখান থেকে। এদিকে জিয়ার সর্বস্ব যেন থমকে গেল। যে আশায় সে দেমিরের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, যার কাছ থেকে পবিত্র এক নিষ্ঠ আবেগ কামনা করেছিল, সে তো ভালোবাসায় মহত্ব বোঝে না। সে শুধু ক্ষণিকের জন্য আটকে যায় নতুন মোহে। সে অশুদ্ধ মনে কি আদৌ জিয়ার জন্য কখনো বিশুদ্ধ এক জায়গা হবে? আর জিয়া, সে বা কিভাবে এখন দেমিরকে আপন ভাববে? মনের বিরুদ্ধে গিয়ে কিভাবে মানিয়ে নিবে তার সাথে? কতগুলো বছর পর প্রশান্তিময় সুস্থ পূর্ণ ঘুমের সম্পূর্ণ একটি রাত কেটে গিয়েছে। ফলে মস্তিষ্কে বেশ আরাম বোধ হচ্ছে। শরীর ফুরফুরে সতেজ ও হালকা লাগছে। উঠে বসে আলস্য ছাড়াতে আড়মোড়া ভাঙতে কানে আসে মৃদু সুরেলা মিষ্টি গুনগুনে আওয়াজ। পবিত্র কিতাব পাঠের শব্দ আজ হয়তো 2 যুগ পর দেমির শুনতে পেল। ছোটবেলায় দাদিকে দেখতো সকালবেলায় তেলাওয়াত করতেন, তখন দেমির চুপটি করে পাশে বসে থাকতো। দাদি বলতেন এ সময় কথা না বলে শুধু শুনে যেতে হয়, এতে নাকি শুদ্ধ মন ও নেকি দুটো একসাথে পাওয়া যায়। পুরনো কথা ও মধুর স্বরে এক লহমায় সকালটা যেন আরো ভালো হয়ে গেল। যতক্ষণ না জিয়ার পড়া শেষ হয় ততক্ষণ নীরবতা বজায় রেখে একই জায়গায় বসে রইল দেমির। খানিক বাদে আপন ভাবনার ভুবন থেকে বেরিয়ে আসতে জিয়া খেয়াল করে দেমির উঠে পড়েছে। অনেক সুন্দর ছিল, ভালো লাগলো শুনতে।
সকালে নিজ থেকে ইবাদত করলে আরো ভালো লাগবে। এই কথায় চুপ থাকলো দেমির। কেউ কখনো ধর্মীয় অনুশীলন গুরুত্ব সহকারে তাকে বোঝায়নি, কিংবা শেখানোর মতো কেউ ছিল না তখন আর। তৎপরই সেদিকে টানটা একটু কমই ওর, যেটা অবশ্য অনুচিতই বটে। নিচে বাগানে হাঁটতে যাবেন, এখনো আলো পুরোপুরি ফোটেনি। সকালের বাতাস গায়ে মাখলে অনেক ভালো লাগে। আমাদেরই তো ছাদ আছে, নিচে যাওয়ার কি দরকার? ছাদ না, সেটা মরুভূমি। হঠাৎ এমন কথায় হতভম্ব হয়ে গেল দেমির। এতটা সুন্দর করে সাজানো গোছানো ছাদটাকে মেয়ে মরুভূমি বলছে, আশ্চর্য। যাবেন আপনি? দেমির মানা করে না, খাট থেকে নামতে নামতে বলে, ফ্রেশ হয়ে আসছি, অপেক্ষা করো। দ্রুতই কাজ সেরে এসেছে দেমির। যথারীতি তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়েছিল জিয়া। সেটি নিয়ে মুখ মোছা শেষ হতেই কালো চশমা এগিয়ে দিয়েছে পরপর। নিঃশব্দে সব কাজগুলো করছে। দেমিরের হালকা খটকা লাগলো। মেয়েটা অন্যান্য দিনের তুলনায় আজ কেমন চুপচাপ না, নাকি সকাল সকাল দেখে কম কথা বলছে। মনের মাঝে দ্বিধা থাকলেও কিছু বলল না দেমির। মানুষের মন সর্বক্ষণ একইভাবে কাজ করে না, একটু তারতম্য তো ঘটবেই। সময়ের সাথে সেটা আবার ঠিকও হয়ে যাবে। বড় এক হিজাব নিকাবে নিজেকে আবৃত করে দেমের হাতটি দায়িত্ব সহকারে আঁকড়ে ধরে বাসা থেকে বেরিয়ে এসেছে জিয়া। কাল পুরোটা রাত এক বিধ্বস্ত মন মস্তিষ্ক নিয়ে পার করেছে ও। মনে কোনোভাবে শান্তি পাচ্ছে না। কি করতে একটুখানি স্বস্তি মিলবে তাও জানে না। কারো কাছে মুখ ফুটে এসব কথা বলতেও পারবে না সে। তাই একটু মনোরম বাতাসে নিজেকে ভুলিয়ে নিতে চলে এলো এখানে। লোকটি না উঠলে তাকে রেখে আসতো আজ। ভালো লাগছে না কিছু। প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল তখনই এই গাছপালায় ঘেরা বাগানটি নজরে এসেছিল। হাঁটার রাস্তার দুধারে ছোট ছোট ঘাস ও লতাপাতা ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। বাগানে প্রবেশ করতেই দেখা মিলল বিশাল বিশাল ফল গাছের। এরূপ ব্যস্ত শহরে আবাসিক এলাকায় এমন ফল বাগান কিছুটা অপ্রত্যাশিতই ছিল। জিয়া অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে বারংবার। একপাশে সারি সারি আম গাছ। আমের মৌসুম নয় এখন, তবে বোঝাই যাচ্ছে সর্বদা এদের বিশেষ যত্ন নেওয়া হয়। পেয়ারা গাছগুলোতে বড় পেয়ারার দেখা মিলছে, উঁচু ডালে জাম্বুরাও দেখা যাচ্ছে। তবে এগুলো সম্পূর্ণ জিয়ার নাগালের বাহিরে। চুপচাপ শান্ত স্বভাবের হওয়ায় এবং শহরে জীবনে অভ্যস্ত জিয়া গাছে ওঠার মতো কোনো চাঞ্চল্যকর কাজ কখনো করেনি এবং পারেও না সে। বাবা শখ করে এই ফল বাগান বানিয়েছিলেন। তার এক কথাই ছিল, সিজনাল ফল যতটুকু খাবেন একদম সতেজ ও বিশুদ্ধ খাবেন। বাজারে পাওয়া এসব ফরমালিন ডুবানো ও কার্বাইডে পাকা ফল খেলে অসুস্থতা তার জন্য অনিবার্য। আফসোস, এই গাছগুলোকে বরফ হতে দেখে যেতে পারেননি, কিন্তু তার কথা রাখা হয়েছে। ফল খেলে আমরা সবসময় এখান থেকেই খাই। সুন্দর একটি পদক্ষেপ। ছোট্ট একটি জবাব, অথচ মনে হলো অন্য সময় হলে জিয়ার কণ্ঠে উচ্ছ্বাস ও আকাঙ্ক্ষা থাকতো। আজ সেটি নেই। কেমন গুমট ধীর অভিব্যক্তি তার। দেমিরের কপালে দৃঢ় ভাঁজ পড়ল। হাতের বাঁধন থেকে হাত ছুটে গিয়েছে। দেমিরকে সাবধানে দাঁড়াতে বলে জিয়া একটু সামনে এগিয়ে গিয়েছে। আকাশপানে তার বিষণ্ণ মুখ তুলে দিয়ে অক্ষি পল্লব বন্ধ করে রাখে। কয়েক পলের নিস্তব্ধতায় নিজের মনকে শান্ত করার এক ব্যর্থ প্রচেষ্টা। যে প্রশ্নের অভিযোগের উত্তর একজন জল জ্যান্ত মানুষ ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়, সেখানে সে পিপাসু মনের জিঘাংসা কীভাবে এই নীরব প্রকৃতি মেটাবে? মুহূর্ত গড়িয়ে যায়, কিন্তু নীরবতা ভাঙে না। অস্থির চিত্তের দেমিরের চুপ করে না থেকে কথা বলার সুযোগ খুঁজে। তুমি চাইলে ফল ছিঁড়ে নিতে পারো। এখানে উপস্থিত সবকিছুই আমার সাধ্যের বাহিরে। দেমির মনে করলো ফলগুলোর উচ্চতা অনেক বেশি, জিয়ার পক্ষে নাগাল পাওয়া সম্ভব নয়। অথচ কথাটা যে জিয়া কতটা কষ্টে মনে চেপে রেখে করে বলেছে তা বিন্দুমাত্র টের পেল না সে। জহির চাচা। দেমিরের আচমকা ডেকে ওঠাতে জিয়া কিছুটা হকচকে গেলেও কোনো প্রশ্ন করল না। অপরদিকে মালি জহির এসে হাজির। উনি ভোরবেলাতেই জেগে ওঠেন সব সময়। গাছের পরিচর্যা করেন সব সময় নিয়ে। জি ছোট সাহেব। এখানে যে যে ফলগুলো খাবার উপযুক্ত সেগুলো তুলে সময় মতো আজ আমার বাসায় পাঠিয়ে দিও। চারপাশে নীরব পরিবেশকে ছাপিয়ে পাখির কলতান কানে ভাসছে।
নতুন দিনের ব্যস্ততায় তারা নীড় ছেড়েছে। তাদের কিচিরমিচির শব্দে আজ আর তেমিরের বিরক্তি লাগছে না, তবে নিজেকে একা একা ঠিকই লাগছে। সেই খালি হাতের ভারটা কেন যেন বেশি মনে হচ্ছে। এদিকে আসো। দেমিরের ডাকে জিয়া এক দীর্ঘশ্বাস ছেড়ে তার পাশে উপস্থিত হতেই পুরুষালী হাতটি তার মোলায়েম হাতকে বেষ্টিত করে নেয় তৎক্ষণাৎ। জিয়া বিস্ময়ে মুখ তুলে তাকে দেখে লোকটা মুখ ঘুরে রেখেছে, যেন কিছু হয়নি এরূপ ভাব নেওয়ার চেষ্টা। তবে অন্যান্য দিনের ন্যায় আজ আর জিয়ার সুখানুভূতি হলো না। কেন যেন স্পর্শ সহ্য হচ্ছে না, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও ইচ্ছে করলো না। যথারীতি আজও সময় মতো অনলাইনে অফিসিয়াল কাজে যুক্ত হয়েছে দেমির। তবে এই কাজে বেশি সময় লাগেনি। জরুরি কিছু কথা ও নির্দেশ শেষে সমাপ্তি ঘটেছে। আর মাঝে শেফালির ডাকে নিচে গিয়েছে জিয়া। দেমির উঠে দাঁড়িয়েছে। কোমরে পেশিবহুল হাত থেকে অন্য হাতে পরিহিত কালো শার্টের গলার কাছে দুটো বোতাম খুলে দিতেই দরজা খোলার শব্দ হয়। সেদিকে নির্দেশ করে দেমির বলে, টি শার্ট ট্রাউজার বের করে দাও তো। বিয়ের কথা শুনে যে বিক্ষোভ জুড়ে দিয়েছিল কিছুদিন না যেতে, সেই এখন বউ ছাড়া কিছু বুঝে না। বিস্ময়কর এক অবস্থা। আচমকা তনিমার কণ্ঠস্বরে পিছু মুড়ে তাকায় দেমির। হৃদয় কুচকায় মুহূর্তেই, অথচ তনিমা আর কিছু বলতে গিয়ে সহসা থেমে গেল। সম্মুখে দাঁড়ানো পুরুষটিকে এই রূপে সে চমকে উঠল। মসৃণ গাল, গোছানো রেশমি চুল, সুঠাম বলশালী দেহের অঙ্গে জড়ানো কালো প্যান্ট ও শার্ট। অভিব্যক্তিতে সে চিরচেনা ধাতব গম্ভীর ভাব। হঠাৎ করে যেন সময় কয়েক বছর পিছনে চলে গেল। ঠিক সেই মুহূর্তে যখন এইবারের মতোই তার নজরে আটকে গিয়েছিল ওই সুদর্শন মুখ। শ্বাস হয়েছিল রুদ্ধ, আর হৃদয় ছেয়ে গিয়েছিল এক অদ্ভুত মাদকতায়। চোখের সামনে ভেসে উঠল একের পর এক কণ্টকময় স্মৃতি। আমার বউ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মাথা ঝাড়া দিয়ে উঠল তনিমার। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। সময় ও পরিস্থিতি এখন কোনোটাই আর আগের মতো নেই। শুনলাম অফিস জয়েন করেছো। এত এত চমকে যাওয়ার মতো কি আছে? তোমার ভাইয়া এবং আমি অক্লান্ত পরিশ্রম করি এই বিজনেসের পিছনে। তুমি জানো এখন আর আগের অবস্থায় নেই তুমি। কোনো রকম ভুল করে বসলে এর মাসুল। ডিভানের উপর পায়ের উপর পা তুলে বসেছে দেমির। তনিমাকে কথা সম্পূর্ণ না করতে দিয়ে কণ্ঠে দুর্দমনীয় দৃঢ়তা নিয়ে বলে, তুমি আমাকে বিজনেস শিখাচ্ছ? শাহ দেমিরকে তুমি কিংবা হাজারটা দানিশ একত্র হয়েও কি আমার দোরগোড়ায় পৌঁছাতে পারবে? কি মনে হয়? দেমির এভাবে তার সাথে কথা বলছে? যেই অহংকারী দেমাগী ছেলেটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল তনিমা, আজ সেই আবার ওর উপর বড়াই করছে। সব ওই মেয়েটার জন্য হয়েছে। কিছুই তাদের মন মতো হলো না। খাল কেটে কুমির নিয়ে এসেছে তনিমা। 2 দিনের মেয়েটার উপর বিশ্বাস করেই তো তুমি এত সাহস পাচ্ছ, তাই না? মানুষ চিনতে বছরের পর বছর লাগে না। যেমনটা তোমাকে চিনেছিলাম এক দেখাতেই, সময় বুঝে তেমনই রূপ দেখিয়েছিলে। একদম সুযোগ সন্ধানী। কি বলো? অপমান অবমাননায় পুরো কায়া ঝলসে গেল তনিমার। রাগে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বলল, তুমিও কম যাও না। তোমার মতো স্বার্থপর লোক কিন্তু স্বার্থে আঘাত লাগবে সবল মারবেই। এই যে জিয়াকে নিয়ে তোমার এত বাহাদুরি, কতদিন ভালো লাগে ওকে সেটাও আমি দেখব। কি বলতে চাও তুমি? দেমির উচ্চ গলায় চেঁচিয়ে উঠেছে। কি মনে করেছো তোমাকে চিনি না আমি? সত্যি বলতে আমার চেয়ে ভালো তোমাকে কে চেনে? জিয়া মেয়েটাও গাধি। ওকে গত রাতে বললাম সাবধান হয়ে যেতে, অথচ দেখো আজও তোমার আগে পিছে ঘুরছে। বিস্ময় ও আক্রোশে ঝট করে দাঁড়িয়ে গিয়েছে দেমির। অত্যন্ত ক্রোধ নিয়ে বলে, কি বলেছ তুমি ওকে? যা সত্যি তাই। তনিমা আর কথা বাড়ায়নি। ক্ষুব্ধ হয়ে ভারিক্কি পায়ে বের হয়ে গেছে ঘর থেকে। এতগুলো বছর পর আজ হঠাৎ করে দেমিরের এই আগের প্রতাপী রূপ ও সহ্য হচ্ছে না।
জিয়াকে যে কাজের জন্য আনা হয়েছিল তার ঠিক উল্টোটাই হচ্ছে। এখন কি করবে ও? দিনের বেলায়ও ঘরটা ঘুটঘুটে অন্ধকার। তেমির হয়তো মৃদু আলোটুকু বন্ধ করে দিয়েছে। জিয়া দেখেছিল তনিমা এসেছে, কিন্তু ওর আর সামনে যাওয়ার ইচ্ছে হয়নি। কথায় শুধুই কথাই বাড়বে। যত সম্ভব এসব কলহ ও বিবাদ সে এড়িয়ে চলতে চায়। এমনিতেও সব কিছু খুব একটা ভালো চলছে না। সেন্টার টেবিলে ল্যাপটপ চালু করা ছিল, সেটা গোছাতে হবে। সেদিকে এগিয়ে যেতেই মাঝপথে কানে আসে গম্ভীর এক কণ্ঠস্বর। এত ওভার রিয়াক্ট কেন করছো? আচমকা এরূপ প্রশ্নের কোনো কারণ খুঁজে পেল না জিয়া। অবুঝের ন্যায় বলল, কি হয়েছে? সত্যি বুঝতে পারছো না? তনিমা এসেছিল। তাদের মাঝে কি আবার গতকাল রাত নিয়ে কথা হয়েছে? মনে হয়। মনে ক্লান্তি বোধে জিয়া এড়িয়ে যেতে চাইল। যদি বুঝেও থাকি তাহলে আমি আপাতত সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। দেমিরের গলার আওয়াজ কিছুটা উঁচু হলো। কেন চাও না? কি সমস্যা? একটু সময় লাগবে। জিয়ার নিরুত্তাপ কণ্ঠস্বর। দেমির ছট করে ডিভান থেকে দাঁড়িয়ে গেল। আগ্রাসী মনোভাবে বলে উঠল, I was the center of attraction. Everyone's curiosity. Just like a mystery they wanted to solve. এত অ্যাটেনশন উন্মাদনা অ্যাভয়েড করা যায় না। ফ্রেন্ডলি সম্পর্ক নষ্ট হয় এভাবে। আমি সেটা চাইনি, তাই বলে এই না যে আমার ক্যারেক্টার খারাপ। I was never in a commitment. যে আমার পিছু আসতো সেটা জেনে বুঝেই আসতো। পরে যখন বুঝতো আমায় পাওয়া এত সহজ নয়, তখন নিজের রাস্তা মেপে নিত। None of this were anything serious. I had a loving image, was the most favorite guy. সেটা উপেক্ষা করা যায় না। বিদেশি সংস্কৃতির এই মানসিকতাকে অপমান করা এতটা সহজ নয়। তুমি বিষয়টাকে টেনে লম্বা করছো, আমার গায়ে কাদা ছুটছো। দেমিরের বিশ্লেষণ জিয়ার খাতে মলমের বদলে নুন মেখে দিল বুঝি। জিয়া তার ছিল হেসে শীতল কণ্ঠে বলে, যেটা আপনার কাছে সোশ্যাল কার্টিসি, ভদ্রতা, আকর্ষণীয়তা, এক কথায় সেই ফ্রি মিক্সিং আমার জন্য পাপ। আমার মতো রক্ষণশীল মেয়ের কাছে দুঃস্বপ্ন। বিয়ের আগে যখন আপনার সম্বন্ধে শুনলাম তখন বিনা বাক্যে মেনে নিয়েছিলাম। শুধুমাত্র ভাবিকে জিজ্ঞাসা করেছিলাম আপনি চরিত্রবান কিনা। এক গায়রতবান পুরুষের উপরে আমার কিছুই চায় না। ভাবি তখন আশ্বাস দিয়ে গতকাল নিজে আমার সমস্ত আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। জিয়ার অভিযোগে দেবীর যেন অবাক বনে গেল, সাথে তরতর করে বাড়ল মেজাজ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি চরিত্রহীন? এই সামান্য বিষয় কি তুমি টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বুঝতে পারছো? তুমি আমায় ভুল বুঝছো। তুমি বিদেশি কালচার সম্পর্কে অবগত নও। কেন? বিদেশে গিয়ে কেন আপন দেশীয় সংস্কার ভুলতে হবে? কেন ধর্মীয় শিক্ষা ও রীতিনীতি উপেক্ষা করতে হবে? সীমা পেরিয়ে নয়, বরং অন্যের সম্মুখে আপন সীমারেখা টেনে দেওয়াই হলো ব্যক্তিত্ববোধ। আমাকে কখনো কেউ এগুলো শেখায়নি, নাইবা আমি প্রয়োজন বোধ করেছি। আমি একজন মুক্তমনা, যা ভালো লেগেছে করেছি, নিজের মতো বেঁচেছি। কিন্তু সকলের সাথে উঠতে বসতে পারলেও আপন সীমা আমি জানতাম। নিজের বিবেক বুঝছিল। আমি জানতাম আমার জন্য কি সঠিক। দোজ গার্লস অনলি হ্যাঙ্কার আফটার অ্যাট্রাকটিভ রিচ গাইজ। মাই কোর্টিং পিরিয়ড উইথ দ্যাম ওয়ার লাইক এ টেস্ট অ্যান্ড ইজ এক্সপেক্টেড। None of them passed through it. তুমি না বুঝে অতিরিক্ত ভাবছো। জিয়া যত শুনছে ততই অবাক হচ্ছে। এবার তার মাঝেও ক্রোধ ভর করলো। আজ যদি আমি ফ্রি মিক্সিং এ অভ্যস্ত হতাম, আপনার মতো মুক্ত মনা হয়ে যা ইচ্ছে তাই করতাম, বিশৃঙ্খলায় জড়িয়ে থাকতাম, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলছি আপনি আমায় পছন্দ করতেন না। তাহলে আমার প্রতিক্রিয়া বাড়াবাড়ি কেন মনে হচ্ছে? বেশি বেশি করছো তুমি। এত নিচু মন মানসিকতা কেন তোমার? অবশ্যই আমি এখন বেশি বেশি করছি, তাই আমাকে একটু সময় দিন নিজেকে সামলে নেওয়ার জন্য। দেমির শুনল না, ওর মাঝে জেদ ভর করলো। অস্থির কণ্ঠে বলে, না, এই কথা এখনই এবং এখানেই শেষ হবে। আপনি আমায় প্রবলভাবে কষ্ট দিয়েছেন, মনে হচ্ছে না এখনই এরূপ কিছু হবে। এতক্ষণ যাবৎ নিজেকে সামনে রাখা দেমির এই মুহূর্তে ব্যর্থ হলো। পিছু ঘুরে সেন্টার টেবিল থেকে অতর্কিত ল্যাপটপটি তুলে জিয়ার বিপরীত বরাবর মেঝেতে ছুঁড়ে ফেলল তৎক্ষণাৎ। এক লহমায় সেটি ভেঙেই কয়েক টুকরোয় পরিণত হলো। দু হাত মুষ্টিবদ্ধ করে এক প্রকার রাগেই ফুঁসছে দেমির। মাথা নামিয়ে রেখে বড় বড় করে শ্বাস ছাড়ছে। সুঠাম বক্ষ পিঞ্জর সজোরে ওঠানামা করছে।
এরূপ ভয়ালো দৃশ্য দেখে জিয়ার মনটা পুরোই ভেঙে গেল। ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে ভেজা কণ্ঠে বলে ওঠে, এখানে আসার পর থেকে আমি আপনার সকল আচরণ মুখ বুজে মেনে নিয়েছি। আপনাকে সময় দিয়েছি, যা বলেছেন তাই করেছি। মুখ ফুটে কিছু না বললেও আপনাকে বোঝার চেষ্টা করে গিয়েছি প্রতি মুহূর্ত। অথচ আজ যখন আমি বারংবার সময় চাওয়া সত্ত্বেও নিজের সমস্যাটা খুলে বলার পরও আপনি আমায় সময় দিতে নারাজ, আমায় বুঝতে অপারগ, বরঞ্চ আমার আদর্শ ও নীতিকে নিচু মন মানসিকতার তকমা লাগিয়ে দিলেন, তখন সত্যি নিজেকে ব্যর্থ মনে হলো। আপনি বুঝিয়ে দিলেন আমি এর যোগ্যই নই। আপনার কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকার আমার নেই। ভালো লাগা, খারাপ বোধ হওয়া প্রকাশের অবকাশও নেই। ধন্যবাদ আমাকে আমার জায়গা চিনিয়ে দেওয়ার জন্য। আজ থেকে আমি নিজ সীমা মেনে চলব। দেমিরকে চুপ করিয়ে দিয়ে জিয়া নিঃশব্দে সরে এলো। মেঝেতে বসে ল্যাপটপের ভাঙা অংশগুলো তুলে নিল দু হাতে রাজলাই। লোকটা না হয় আবার পা কেটে বসবে। এদিকে দেমির এলোমেলো হয়ে নির্বিকার বলে বসে রইল। সে কি নিজেকে বোঝাতে ব্যর্থ হলো না ও আসলেই ভুল? ওর কিভাবে রিয়াক্ট করা ঠিক হয়েছে? তুমি বলো, তুমি তো আমাকে চেনো, জানো আমি কেমন ছিলাম। আমার সম্পর্কে ওর এসব ভ্রান্ত ধারণা কি আদৌ যুক্তিসঙ্গত? সারাটা দিন এক গোমর নীরবতায় কেটেছে। জিয়া নিঃশব্দে নিজের দায়িত্বগুলো পালন করে গিয়েছে। প্রয়োজনের বাহিরে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। দেমিরও তেরামো করে আকবারে কথা বলেনি। আজ নিজ হাতে খেতে পারলে জিয়ার হাতে খেত না, প্রয়োজনের কারণে চুপ থেকেছে। দেবীরের এইসব সীমা রাখার জন্যই ওকে আজ নত হতে হয়েছে, যা গরম হয়ে থাকা মেজাজের পারদ উচ্চতা আরও সুরসুর করে বাড়িয়ে দিয়েছে। তবে শেষমেশ এই দোলাচলের অনুভূতিকে ও অবজ্ঞা করতে পারেনি। মেয়েটা কিভাবে ওর মুখ ফিরে রেখেছে, আবার নাকি নিজেকে বোঝানোর জন্য সময় চেয়েছে। সময় দিয়ে কি হবে? মনের মাঝে জাগ্রত হওয়া দুঃখকে নিজ হাতে ধীরে ধীরে উপশম করে তুলবে, কিন্তু লাভ কি? এর ধারণ করা বাজে দুর্বিষহ স্মৃতিগুলো তো আর মুছে যাবে না। এভাবেই অমন ভাঙ্গা এক মন নিয়ে সে আবার দেমিরের উপর মনোনিবেশ করবে, মন থেকে সংসার করে যাবে। এরকম সমন্বয় কোনোভাবেই দেমির মানতে পারবে না। তার কাছে সব হতে হবে স্বচ্ছ, পরিষ্কার ও দ্বিধাহীন। কোনো ক্ষত বিক্ষত ও অভিযোগে ঠাসা মন দিয়ে ওর চলবে না। জিয়া নামক মেয়েটির সর্বোত্তম সত্তা ওর চাই। তাই তো অজস্র চিন্তার সাগরে ডুবেও যখন কোনো সুরাহা মিলল না, তখন সোজা কল করে বসেছে ফারদিনকে। ছেলেটা যথেষ্ট মানসিকভাবে পরিপক্ক, অনুভূতি প্রবণ ও হৃদয় ঘটিত বিষয়গুলো গভীরভাবে চিন্তা করতে পারে। ওর কাছে যে কোনো একটা সমাধান মিললেও মিলতে পারে। আধার রাতে ব্যালকনিতে বসে এখন সে ফারদিনের কাছে খুলে বসেছে নালিশের ঝুলি, শুনিয়ে যাচ্ছে একের পর এক ঘটা সকল ঘটনা। শেষে গিয়ে দেমিরের এরূপ করুণ অভিযোগে কিঞ্চিত মুখ লুকিয়ে হাসল ফারদিন। অতপর গুরু গম্ভীর হয়ে বলল, আমরা প্রত্যেকেই ভিন্ন ভাইয়া, একের জন্য এক ধরনের জীবন বিন্যাসের অভ্যস্ত। আপনার কাছে যা স্বাভাবিক সেটা ভাবির কাছে অস্বাভাবিক হয় ভুল কিছু নয়। কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয় এক মেয়ে, উনি সীমানা পার করা ছিল ওনার জীবনের এক নিষ্ঠ শিক্ষা। ধর্মীয় রীতিনীতি পালনে কঠোরভাবে বলিয়ান, তাইলে তো বলতেই হয় ওনার বোঝায় ভুল নেই। ধর্মীয় অনুশাসন সবার আগে, এর উপরে কোনো দ্বিমত নেই। তাহলে বলছো আমি ভুল? আপনি সঠিকও নন, তবে বিষয়টার গুরুত্ব ঠিক কতটা সেটি বুঝে উঠতে পারছি না। ভুল করেছেন। ভাবি বিয়ের মতো পবিত্র এই সম্পর্কে বিশ্বাসী। তার কাছে তার স্বামীই সব। যে স্বামীর আশায় উনি এখনও অন্য কারোর দিকে হয়তো চোখ তুলে তাকিয়েও দেখেননি। বিয়ের সময় ওনার ইচ্ছেও ছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া, যিনিও হয়তো তার মন মস্তিষ্ক আপন স্ত্রীর জন্য তুলে রেখেছেন। তাই হঠাৎ করেই তার এই স্বপ্ন ভেঙে যাওয়ায় উনি কষ্ট পেয়েছেন। দেমির কিছুটা উত্তেজিত স্বরে বলল, তা আমি কখন কাউকে পছন্দ করলাম বিয়ের আগে? অপ্রীতিমূলক কিছু কি করেছি সেটা একটু বলো তো আমাকে। এক্স্যাক্টলি, আপনি কাউকে পছন্দ করেননি, নইবে কারোর সাথে আপনার গভীর অথবা সীমা পেরিয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক ছিল। সবাই আপনার প্রতি আকৃষ্ট ছিল, বিদায় মনোযোগটাও আপনিই বেশি পেতেন। এগুলোর মাঝে কখনো কিছু গড়ে ওঠেনি। অথচ এই সত্যটুকু, এতগুলোর কথা আপনি ভাবিকে না বুঝিয়ে বরং নিজের মহিমা বজায় রাখার জন্য আরও কি না কি বলে বসে আছেন। এভাবেই হয়? আপনি ভাবির ধারণাও ভাঙতেও পারেননি। বলেনি যে আপনার কারো প্রতি কোনো অসৎ মনোভাব ছিল না।
বিশেষ করে অস্তিত্ব কখনোই ছিল না আপনার জীবনে, বুঝিয়েছেন? না। তনিমা ম্যাম আপনাকে বাইরে থেকে যতটুকু দেখেছে ততটুকুই চিনেছে। আপনার মনে তো কখনো তার প্রবেশ ঘটেনি, তাই উনি আপনার সম্পর্কে সঠিক জানেন না। তবে তার মাঝে থাকাই আক্রোশ ও জেদের পিছনে বিশেষ কিছু কারণ আছে, সেটাও কিন্তু ভাবি জানেন না, নয়তোবা উনি বিষয়টা ধরতেই পারতেন। তুই বলতে চাচ্ছ আমি ওকে সবটা খুলে বলি? ফারদিন হাসে, প্রাণবন্ত স্বরে বলে, মনের কথা খুলে না বললেই মনে ঠাঁই হবে কিভাবে? নিজেকে প্রকাশ না করলে সামনের জন আপনাকে জানবে কিভাবে? ভাবি নিজ দায়িত্ব আপনাকে অনেকটা বুঝে উঠতে পারছেন, কিন্তু আপনাকে চিনে ওঠার রাস্তা কিন্তু আপনারই বানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি। ফারদিন এবার কিছুটা ইতস্তত গলায় বলে, যদি আপনার ব্যক্তিগত বিষয় তবুও বলছি ভাইয়া, আপনি কিন্তু ভাবিকে কষ্ট দিয়েছেন, তার আদর্শকে অপমান করেছেন। ওনাকে বোঝানোর আগে নিজেই বুঝুন আপনার ভুলটা ঠিক কোথায়। এখন রাখছি ভাইয়া, আপনি ভাবার জন্য সময় নিন। ধন্যবাদ ফারদিন। দেমিরের দীর্ঘশ্বাসে ভরপুর কণ্ঠে ফারদিন হালকা হাসে। সে জানে দেমির তার ভুল এখনই উপলব্ধি করতে পারছে। সেও স্মিত হেসে বলে, কোনো ব্যাপার না ভাইয়া, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে থাকে দেমির। নিজের ছন্ন ছাড়া এক জীবন ছিল, তবু কিভাবে যেন চোখ দুটো স্বপ্নীল হয়ে উঠল। মনের মাঝে তীব্র ইচ্ছে জাগলো সকলের থেকে ভিন্ন কৌশলে নিজেকে গড়ে তুলবে, হয়ে উঠবে সকলের মধ্যমণি। হয়তো মৃত্যুর আগে বাবার বলে যাওয়া সেই একটি বাক্যের জন্যই। দেমির কখনো সেটা স্পষ্ট করে কাউকে জানায়নি। পরে গিয়ে অবশ্য ওর মনের গতি পরিবর্তন হয়ে গিয়েছিল খানিকটা। ওকে নিজের জন্য সব করেছিল না, মৃত্যু পথযাত্রী বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পালনে এতটা মনোযোগী ও দায়িত্ববান হয়ে উঠেছিল, সেটা সময়ের তালে অস্পষ্ট হয়ে উঠেছিল নিজের কাছে। ওর কাছে আজও এর জবাব নেই। তবে শিরোধার্য লক্ষ্য কখনো নড়বড়ে হয়নি। মস্তিষ্ক শুধু বলতো সেই সকলের শীর্ষে অবস্থান করবে। নিজের উদ্দেশ্য হাসিলে যত পন্থা ছিল সবই অবলম্বন করেছিল। দেমিরের দৃষ্টি সর্বদাই ছিল উপরের দিকে। জনপ্রিয় মুখ হওয়ার জন্য যা করার ছিল সবই করেছিল সে। কখনো ভাবেনি পথটা কি ভুল বা ঠিক, নাইবা বুঝতো শৃঙ্খলাবদ্ধ জীবনের মূল্যবোধ কি। কেউ কখনো শেখায়নি ওকে, বরঞ্চ ও যা করেছে তার জন্য সর্বদাই সকলের মাঝে বাহবা পেয়েছে। তবে আজ মনে হচ্ছে একটু হলেও নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। হয়তো এর শাস্তি হিসেবে আজ ওর দৃষ্টিশক্তি নেই। নিজের ওই বাউন্ডুলে জীবনের জন্যই তো সে রাতটি এসেছিল। হতপর সব আধার, যাদের মাঝে নিজেকে বিশেষভাবে তুলে ধরেছিল, আজ তাদের কেউই ওর জীবনে উপস্থিত নেই। কেউ ফিরেও তাকায়নি ওর দিকে। এগুলো সবই হয়তো নিছক চোখের ধোঁকা ছিল। মুখ চিরে এক হাহাকার নেমে আসে দেমিরের। অতপর একসময় উঠে দাঁড়ায়। ওকে ঘুমাতে হবে, সুস্থ সাবলীল জীবনে ফিরে আসতে হবে, সাথে স্ত্রী নামক সঙ্গিনীকেও খুশি রাখতে হবে। উজ্জ্বল জীবনে থেকে শূন্য হাতে ফিরে এসে যখন এই তমসাচ্ছন্ন ঘুরে ওই নিষ্ঠাবান মেয়েটিকে পেয়েছে ও, তখন এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। খাটের কাছে আসতেই মন মাতানো সুবাসে সে নেশার রন্ধ্রে প্রবেশ করে। তার অর্থ মেয়েটি ঘরে এসেছে। ও যখন ব্যালকনিতে গেল তখন ছিল না, কেমন যেন ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। নিজেকে শান্ত করার জন্য দূরে দূরে থাকছে না, দেমিরের অস্তিত্বকে বিরক্ত বোধ করাচ্ছে। কে জানে, কুণ্ঠিত অনুভব করা মন নিয়ে দেমির মৃদু পায়ে খাটের অপর পাশে এসে বসতেই যে একটি লঘু কণ্ঠে ডেকে উঠল। কিসের আশায় কে জানে। ঘুমিয়ে গিয়েছ? না, কিছু বলবেন? জিয়া সত্যিই বসেছিল, অব্যক্ত এক অনুভূতির তোরে শুয়ে পড়তে পারেনি। এখনো ঘুমাওনি কেন? আপনার অপেক্ষায় ছিলাম। কোনো প্রয়োজন ছিল? না, তাহলে? এমনি। জিয়া বলতে পারে না, আপনাকে একা ছেড়ে আমি কিভাবে ঘুমাবো, সম্ভব না। কোনো সময় হলে হয়তো ও লজ্জাদের শক্ত হাতে কাবু করে বলে বসতো কথাটি, কিন্তু আজ মনে থাকা দ্বিধার পাহাড় চড়ে অনুভূতির মেঘমালায় পৌঁছানো ওর পক্ষে সম্ভব নয়। দেমিরের কথাগুলো ওকে প্রচণ্ড আঘাত করেছে। এই সীমাহীন দুঃখ ও কিভাবে সামলে উঠবে এখনো তা জানা নেই। এদিকে দেমির বোধ হয় অনুভব করলো সে সংশয়, তাই কিছু না বলে নৈশব্দে শুয়ে পড়ল। আজকের মতো এই বাজে দিনটি দ্রুত শেষ হলে তবেই না নতুন দিনের সূচনা ঘটবে। তখন না হয় অনুভূতিগুলোকে নব্য স্বীকৃতিতে আপন করে নিবে ও। দিনটি শুক্রবার, সময় সকাল 11টা পেরিয়ে গিয়েছে।
আজ আর অফিস মিটিংয়ে যুক্ত হওয়ার তাড়া নেই। প্রত্যাশার শেষ হয়ে এখন অলস এক সময় যাচ্ছে। তবে দেবীর ব্যালকনিতে আছে, কোনো এক ফোন কলে ব্যস্ত। হঠাৎ আজ কার সাথে এত কথা বলছে ঠিক বুঝতে পারছে না জিয়া। কৌতূহল জাগলেও আপন সীমা পেরিয়ে কিছু জিজ্ঞাসা করার ইচ্ছে হলো না। তাই শুধু শুধু বসে না থেকে যে ভাবলো নিচে গিয়ে শেফালি আপুকে একটু কাজে সাহায্য করা যাক। অমনি ঘরে প্রবেশ করেছে দেমির। পরপর জনাব ছুড়ে দিয়েছেন এক আদেশ। বিকালের আগে ঘর থেকে বের হতে পারবে না তুমি। ভ্রুকুচকে চাই জিয়া। হে আবার কেমন কথা? ও জানতে চেয়ে প্রশ্ন করলো। ঘর থেকে বের হতে পারবো না কেন? রেনোভেশনের কাজ চলছে বাহিরে, অনেক লোকজন আসা যাওয়া করবে এখন। তুমি তো অচেনা মানুষদের উপস্থিতি নিয়ে একটু সংবেদনশীল, তাই জানিয়ে রাখলাম। সংবেদনশীল আমি অনুভূতির দিকে থেকে, এবং কঠোর হচ্ছে আমার অনুশাসন, যা আমি পুঙ্খানুপুঙ্খ পালন করি। দৃঢ় কণ্ঠস্বর। দেমির কিছু বলল না, নীরবে শুয়ে নিল। একবার যেহেতু মেয়েটির নৈতিক আদর্শে আঘাত করে বসেছে, তাহলে সেটা সহজে ভুলবার মতন বিষয় নয়। ফারদিন আছে সামলে নেওয়ার জন্য, তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। থমকে গেল জিয়া। ও সত্যি ভাবছিল শেফালি একা কিভাবে সবটা সামলাবেন, ঝামেলা হয়ে যাবে তো। তারই মাঝে দেমির সে চিন্তাও নিষ্ক্রিয় করে দিল। মনে মনে মানুষটার প্রশংসা করতে গিয়েও করলো না, বরঞ্চ তিক্ত অনুভূতির র্যাশ টেনে ধরে দোষ একটা ঠিকই বের করে নিল। ভাবলো ছুটির দিনেও বেচারা ফারদিন ভাইয়াকে ইচ্ছে মতো খাটাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেলের শেষ ভাগের সময় চলে এসেছে। রবি ধীরে ধীরে তার দুটি হারাচ্ছে। উজ্জ্বল রোদের পরিবর্তে মোলায়েম বাতাস বইতে শুরু করেছে। স্থবির এই সময়টিতে আজ একটু অবসর সময় জিয়া নিজের বই খাতাগুলো ব্যাগ থেকে নামিয়ে রাখছিল। অনেকদিন তো পড়ালেখা থেকে বিচ্ছিন্ন, তালগোল কেমন হারিয়ে ফেলেছে। পদার্থ বিজ্ঞানের মতন এক কঠিন জটিল এক বিষয় নিয়েই সে অধ্যয়নরত। অপরদিকে দেমিরও যেন নিজেকে গুটিয়ে নিয়েছে, চুপচাপ কানে এয়ারপড গুজে বসে আছে। সুরের সাথে তাল মিলিয়ে ছন্দ এঁকে দুপা দুলিয়ে চলেছে, যেন আশেপাশের কারো অবস্থা নিয়ে তার মাথা ব্যথা নেই। জিয়ার অভিমান আরো গাঢ় হয়ে মাথা চারা দিয়ে উঠে। হৃদয় হয় সীমাহীন ক্ষত বিক্ষত। দুদিন যাবৎ এত চেষ্টা করেও সে নিজেকে সামলে উঠতে পারছে না। কোনো ব্যাখ্যা, কোনো অজুহাত কিংবা বোঝ ওর অশান্ত মনকে বাগে আনতে পারছে না। উপরন্ত যোগ হয়েছে নতুন আশঙ্কা, জিয়ার মতন সহনশীল মেয়ে ও এই মিথ্যা সহ্য করতে অপারক। সেখানে দেমিরের মতন উচ্চবিলাসী মানুষটা যদি জেনে যায় তার ভাগ্যের সত্যটা, তাহলে তার প্রতিক্রিয়া কিরূপ হবে? জিয়ার মতো দাঁত কামড়ে কি আসলেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, না স্বভাব সুলভ বিনা আপসে ওকে ত্যায্য করবে? এত সব দুশ্চিন্তার মাঝে এই মানুষটারও যেন তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই। কেমন নির্বিঘ্ন হয়ে বসে আছে সে। এতটা গুরুত্বহীন এক অস্তিত্ব সে দেমিরের জীবনে। চোখের কার্নিশ ভিজে আসতে চায়, কণ্ঠনালী হয় রুদ্ধ, ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে। গতকাল কেঁদেও ছিল ও আশ্রমে বসে বসে, কিন্তু মনের খায়েশ মিটেনি। এখন আরেক দফা অস্ত্র ঝরাতে মন চাচ্ছে। নিজেকে একটু আগলে নিতে উঠে দাঁড়ায় জিয়া। ওয়াশরুমের পথ ধরতেই দেমিরের ডাক ভেসে আসে পেছন থেকে। এদিকে আসো। শ্বাস ছেড়ে নত যেন হয় জিয়া। এখনই কেন ডাকতে হলো? মুখ খুলে বড় বড় এক শ্বাস নিয়ে নিজের বেগতিক অবস্থা আড়াল করেও। যে মানুষটা ওর মন খারাপ নিয়ে ভাবে না, তার সম্মুখে চপন দুর্বলতা দেখানো, অর্থাৎ নিজেকে আরও নরম সাব্যস্ত করা। জিয়া নিশ্চল পা টেনে নিয়ে যায় ওর কাছে, মনমরা কণ্ঠে বলে, জি বলুন। স্বচ্ছ মনের মানুষদের এই এক সমস্যা, তারা মনের অনুভূতি লুকানোতে তেমন একটা পারদর্শী হয় না। বিশেষ করে বিপরীত জনের ইন্দ্রিয় শক্তি যদি প্রখর হয়, তাহলে তো তারা ধরা পড়তে বাধ্য। দেমির বুঝলেও না বোঝার ভান করে, চোখে কালো চশমা পরে, সোজা খাট থেকে নেমে দাঁড়ায়। হাত বাড়িয়ে দাও। জিয়া প্রশ্ন না করে ক্লান্ত মনে নিস্তেজ হয়ে হাতটি বাড়িয়ে দিতেই দেমির সেটি শক্ত করে মুঠোয় পড়ে নেয়। কিছু না বলে বের হয়ে যায় ঘর থেকে। জিয়া নীরবে তাকে অনুসরণ করতে গিয়ে বুঝে তাদের গন্তব্য এখন সেই প্রাণহীন ছাদটি। দরজা খুলে দাও। দেমিরের কথা নীরবে পালন করে জিয়া হাত বাড়িয়ে খুলে দেয় দরজাটি। আসো। হাতের বাঁধন ছুটেনি। দেমির সাবধানে প্রবেশ করতেই জিয়া পিছু পিছু আসে, তবে মুখ নিঃসৃত কোনো শব্দ উচ্চারিত হয় না। তার চোখের দৃষ্টি আটকে গেছে। এ কোথায় চলে আসলো? গতবার যখন এসেছিল তখনও তো এরূপ কিছুই ছিল না।
তাহলে কি আজই এসবের ব্যবস্থা করলো লোকটা? কিন্তু কেন? কেমন লাগলো? চাপা উদ্বেগপূর্ণ কণ্ঠস্বর। জিয়া চারপাশে দৃষ্টি বোলাই। অসংখ্য ছোট বড় ফুল গাছে ভরিয়ে তোলা হয়েছে ছাদটিকে। প্রত্যেক টবে বাহারি রঙের পুষ্প সগর্বে মাথা উঁচিয়ে আছে। পাশে এক কৃত্রিম ছোট্ট জলাশয়ের মতন তৈরি করা আছে। হয়তো পদ্ম ফুল জন্মাবে সেখানে। ধু ধু মরুভূমির বদলে এখানে যেন হঠাৎ করেই আজ বসন্তের সকল রং নেমে এসেছে। পরিবেশ জুড়ে নয়নাভিরাম দৃশ্য। প্রকৃতির মাঝেই ছাদ যেন হয়ে উঠেছে এক জীবন্ত কলরব। শেষ বিকেলের আলো, বাতাসে বয়ে বেড়ানো মন মাতানো কোমল ঘ্রাণ। জিয়ার ক্লাসে ভরা মন যেন মুহূর্তে উৎফুল্ল করে তুলল। রঙিন পাপড়িগুলো তার আপন মহিমায় জিয়ার হৃদয়ে রং ছড়িয়ে দিল যেন। ফুলে ভরা ছাদ যেন প্রকৃতির রঙিন সমাহার নয়, বরঞ্চ দেমিরের তরফ থেকে প্রকাশ করা এক শুদ্ধতম আবেগ, যা শুধুমাত্র জিয়ার জন্যই প্রদর্শিত হয়েছে। আমি এর সৌন্দর্য প্রকাশ করার মতন সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। মোহের মাঝে ডুবে থেকে মদিরা কণ্ঠে জবাব দিল জিয়া। ওর এতক্ষণের নিস্তব্ধ আচরণ থেকে মনোযোগ ঘটেছে বুঝতে পেরে খুশি হলো দেমির। আজ থেকে এসব তোমার। এই ছাদ এবং এখানে বসবাস করা নীরব জীবনগুলোর দায়িত্ব পুরোটাই তোমার উপর। দেখে রেখো। ছলছল চোখে তাকায় জিয়া। মুখ ফুটে কিছু বলতে অক্ষম হয় সে। জিয়াকে উদ্দেশ্য করে বলল। দেমির ফের বলে, আমাকে প্রত্যেক গাছের কাছে নিয়ে যাও তো, আমি ওদের ঘ্রাণ নিব। চলুন। জিয়ার হাতে হাত রেখে এগিয়ে চলে দেমির। ছাদের চারপাশে কিছুটা করে জায়গা ছাড় দিয়ে ফুলের টবগুলো সাজানো হয়েছে। এক এক করে সবগুলো টবের সম্মুখেই উবু হয়ে এদের সুবাস নেওয়ার চেষ্টা করে দেমির। নাগালের বাইরে হলে ফুলসহ ডাল টেনে সেটি নিঃশব্দে দেমিরের কাছে এগিয়ে দিচ্ছে জিয়া। এক এক করে ফুল গাছের চারা অতিক্রম করছে ও সেই সাথে দেমিরের কপালের মাঝে থাকা ভাঁজ দৃঢ় হচ্ছে। জিয়া বুঝতে পারল না এরূপ প্রতিক্রিয়া দেওয়ার অর্থ কি। অবশেষে গিয়ে ছাউনির নিচে আলো থেকে কিছুটা দূরে সাজানো কিছু বিশেষ ফুলের চারাগুলো পরখ করতে গিয়ে যখন কোমর ধরে আসার জোগাড়, তখন একটি চারা গাছের সম্মুখে গিয়ে সহসা থমকে গেল দেমির। নিশ্চিত হওয়ার জন্য একদম নিচু হয়ে বসে পাপড়ি সমেত ফুলটি পাকড়াও করে আবারও ঘ্রাণ নিতেই তার বিরক্তি ভাব উবে যায় মুহূর্তেই। উৎফুল্ল বদনে সোজা হয়ে দাঁড়িয়ে কোনো আগাম বার্তা ছাড়াই জিয়ার অত্যন্ত নিকটে চলে আসে সে। হঠাৎ এরূপ আক্রমণে জিয়া হত বিহব্বল এবং ওকে আরও নাজেহাল করতে তাকে মৃদু ছুঁয়ে যায় দেমিরের অস্তিত্ব। সহসাই পুরো বদন কাঠ হয়ে আসে জিয়ার। কি হচ্ছে তার সাথে? তবে দেমির দেরি না করে সঙ্গে সঙ্গেই সরে আসে। প্রসন্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, এইমাত্র যেই ফুলটার ঘ্রাণ নিলাম সেটার নাম কি? লিলিয়াম। লিলিয়াম। বিড়বিড়িয়ে বার কয়েক উচ্চারণ করতে বিস্তর হাসি খেলে যায় দেমিরের ঠোঁটে। আচমকা আবারও ঝুঁকে অতর্কিত ফুলটি ছিঁড়ে নিয়ে ফের সেটা সামনে পাঠিয়ে দেয়। জিয়ার দিকে উন্মুখ হয়ে এক কণ্ঠ আবেগ ও নমনীয়তা নিয়ে ডেকে ওঠে, আমার লিলি। মোহাবিষ্ট হয়ে পড়েছে দুটি মন। নিঃশব্দে মোরা এই মুহূর্তে শুধু একে অপরের অস্তিত্ব আপন মাঝে নিবিড়ভাবে অনুভব করা যায়। এই সন্নিকটে শেষ বিকেলের বয়ে চলা লিলুয়া বাতাস, শেষ সমীরণে মিশে থাকা বাহারি ফুলের মন মাতানো ঘ্রাণ, সব মিলিয়ে যেন এক হৃদয় আবিষ্ট মাদকতা সৃষ্টি করেছে। হাত বাড়িয়ে আন্দাজ মতো কানের পাশে কেশগুচ্ছের মাঝে ফুলটি গেঁথে দিল দেমির। সাথে স্পষ্ট দেখা যাচ্ছে তার ঠোঁটের কোণে থাকা মৃদু হাসির ঝলকানি। তোমার কাছে এলেই আমি এক আবেশে ডুবে যাই। আমার চারপাশ কেমন মোহাগ্রস্ত হয়ে পড়ে, মস্তিষ্ক শীতল হয়ে আসে। এই যে এখনো তোমার একদম কাছে দাঁড়িয়ে এখনো আমি সেরকম অনুভব করছি। জানো কেন? নিভু নিভু চোখে তাকিয়ে আছে জিয়া। অন্তঃকরণ কাঁপে তোলা এই অজানা অনুভূতি ওকে গ্রাস করে নিচ্ছে পুরোপুরি। তবু লুহু সরে জিজ্ঞাসা করে, কেন এমন হয়? দেমিরের হাসি প্রশস্ত হয়। ধীর হয়ে আসা কণ্ঠস্বরে ফিসফিসিয়ে বলে, তোমার সুবাস, অকৃত্রিম এই হালকা মিষ্টি মদিরা সুবাস আমার অস্তিত্বে মিশে গিয়েছে। যেই ঘ্রাণ পেলেই আমি তোমায় অনুভব করতে পারি। তোমার উপস্থিতি আমাকে খুব করে টের পাইয়ে দেয়। জিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কেউ কখনো এ বিষয়ে কিছু বলেনি আমাকে। গাঢ় নেশালো অনুভূতির মাঝে আটকে পড়া দেমির এহেন কথায় হঠাৎ করে হেসে ফেলে। মাথা নাড়িয়ে উষ্ণ স্বরে বলে, কেউ তোমাকে কখনো আমার মতো করে অনুভব করতে পারেনি, তাই।
আজ বোধ হয় লাজুক নাজুক স্বভাবের জিয়ার মরণ ঘটবে। দেমিরের বলা এক একটি শব্দ অন্তঃস্থলের প্রতি লহমায় তুফান ঘটাচ্ছে, শির দ্বারা করে অদ্ভুত শিহরণের কম্পন তুলছে। আর এই মধ্য মস্তিষ্ক আবার ভাবে, লোকটা ঠিক আছে তো, এমন স্বভাব বিরোধী আচরণ করছে কেন? লিলিয়ামের ন্যায় হুবহু চওড়া না হলেও এর মতো নরম মিষ্টি মন মাতানো ঘ্রাণ ছড়িয়ে দাও তুমি। আপন জাদু বলে কাবু করে ফেলো আমায়। তাই তুমি এখন থেকে আমার লিলি। জিয়া অস্ফুটে বিড়বিড়িয়ে বলে উঠল। লিলি? দুজনের হাতের বাঁধনে মৃদু চাপ প্রয়োগ করে দেমির বলে, খেয়াল করেছো আজ পর্যন্ত তোমায় আমি নাম ধরে ডাকিনি। হ্যাঁ, জিয়া খেয়াল করেছে। এই লোকের এই মেয়ে ডাকটা বড্ড অপছন্দ হলেও মুখ ফুটে কিছু বলতে ইচ্ছে হয়নি। যেই মানুষ জেনে বুঝে এমন গোয়ারটুমির সহিত কাজ করে, তাকে আগাম সতর্ক করে কোনো লাভ আছে? জিয়া বেখেয়ালি কণ্ঠে বলে। হ্যাঁ, করেছি। দেমির আরো কাছে এগিয়ে আসলো। নিঃশ্বাসের সংঘর্ষে দুজনের মাঝে যেন মৃদু প্রলয় ঘটে গেল। নিবিড়ে নিস্তব্ধতায় জিয়ার দু চোখ বন্ধ হয়ে আসে। প্রতিলুমকুপ এক অমোঘ অস্থিরতায় সজাগ হয়ে ওঠে। কানে আসে দেমিরের রাশভারী কণ্ঠস্বর। তোমায় সকলে যে নামে ডাকে সে নামে আমি কেন ডাকবো? যা আমার তা একান্তই আমার। তুমি যেমন আমার হয়ে গিয়েছো, তোমাকে দেওয়ার নামও তেমন আমারই হবে। যেই নামে ডাকার থাকবে না অন্য কারো অধিকার। লোকটি আপন অধিকার বলিয়ান করতে এবং স্বীকৃতি দিতে পরপর এই প্রথমবারের মতো বলিয়ে দিল পবিত্র এক স্পর্শ। ললাট মাঝে জায়গা হলো সে সিক্ত উষ্ণতার। সুতীব্র ঘন আবেগের তোরে জিয়ার অক্ষে কোল ভিজে এলো মুহূর্তেই। আমায় নিয়ে অনেক অভিযোগ জমা হয়েছে তোমার মনে, তাই না? জানি না ঠিক কতটুকু যথাযথভাবে এই আমিটাকে তোমার কাছে তুলে ধরতে পারবো, তবু চেষ্টা করব সর্বাত্মক। তুমি একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে যেও, পারবে না? গাম্ভীর্যে ভরা সেই ভারেক্কি কণ্ঠস্বর আজ নরম, শান্ত, কোমল। তার মাঝে মিশে আছে এক অব্যক্ত আকুলতা। এই প্রচেষ্টা সত্যি কি জিয়ার জন্য? জিয়ার কষ্ট তার হৃদয়ের মধ্যেখানে সত্যিকে আলোড়ন করে তুলে তাকে অস্থির ব্যগ্র। না হলে কি লোকটা রাতারাতি এইসব আয়োজন করত? জিয়ার মন বলল, মানুষটাকে শোনা উচিত, তার সুপ্ত সত্তাকেই বুঝতে হবে। জিয়ার নিজের জন্য হলেও সিক্ত মনকে সামনে জিয়া বলে উঠল, শুনবো। দেবীর মন সংশয়পূর্ণ থাকলেও আজ ধৈর্যের প্রতিমা হয়ে শান্ত থাকবে জিয়া। সে উন্মুখ হয়ে আছে মানুষটার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা প্রবাহের বিশ্লেষণ শুনতে। সেই গোধূলি লগ্নে নিড়ে ফিরে যাওয়া পাখিদের কিচিরমিচির শব্দে ও আবির মাখা অম্বরের সৌন্দর্যে দুজনে চুপটি করে দাঁড়িয়ে রইল। এই দিনের আলো ফুরে এলে উন্মুক্ত হবে কারো দীর্ঘদিনের না বলা শব্দগুলো। বিশিষ্ট শিল্পপতি অভয় শাহ তার সময়কার অন্যতম ধুরন্ধর, প্রতিযোগী ও অভিলাষী ব্যবসায়ী ছিলেন। তার মতো তার বাবাও ছিলেন ওনার বাবা মায়ের একমাত্র সন্তান। তাই তো কখনো তাদের পরিবারের পরিধি বাড়েনি। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো অভয় শাহ কখনো কোনো বিষয়ে আপোষ করে চলেননি। আভিজাত্যপূর্ণ জীবনে বড় হওয়া তিনি মুখ ফুটে কিছু চাওয়ার পূর্বেই সম্মুখে সব হাজির হয়ে যেত। অতঃপর কালের পরিবর্তনে যোগ্য পিতার যোগ্য পুত্র হয়ে কাঁধে তুলে নিয়েছিলেন মস্ত বড় ব্যবসার ভার। অল্প সময়ের মধ্যেই এই কণ্টকপূর্ণ পথে নিজের জন্য লাল গালিচা বিছিয়ে নিয়েছিলেন তিনি। এরপর তারই ঔরসজাত হয়ে জন্মগ্রহণ করে জ্যেষ্ঠ পুত্র ইমরান শাহ দানিশ ও কনিষ্ঠ পুত্র ইলহান শাহ দেমির। বয়সের পার্থক্য তাদের 12 বছর। এই দুই ভাইও পরিস্থিতি এবং চাহিদার সমঝোতা কাকে বলে সেটি বুঝতো না। সমাজের ধনাঢ্য শ্রেণীর সন্তান হওয়ায় চাকচিক্যে ভরা জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল। অতঃপর চলে এলো এক ভয়ালো অন্ধকার দিন। অভয় শাহ তার স্ত্রী ও মাতা পিতা নিয়ে বের হয়েছিলেন এক কাজের উদ্দেশ্যে, মূলত বিশিষ্ট কোনো একজনের নিবিড় আতিথ্যতা গ্রহণ করতে। পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে তৎক্ষণাৎ তিনটি প্রাণ ঝরে পড়ে। ভাগ্যক্রমে অভয় শাহের নিঃশ্বাস তখনও মৃদুমন্দ চলছিল। জরুরি পরিস্থিতিতে তাকে হাসপাতালে আনা হয়। ছোট্ট দেমিরের তখন বয়স কেবলমাত্র 8। তবে সেই বয়সেই তার মাঝে এক ভিন্ন উদ্যম খেয়াল করা যেত। তার চতুরতা ও দুরন্ত স্বভাব তাকে সকলের মাঝে করে তুলেছিল ভিন্ন। তাই হয়তো বড় ভাইকে ছাপিয়ে দেমির তার বাবা অভয়ের চোখে পড়েছিল বেশ। জীবনযুদ্ধে পরাজয় হওয়ার পূর্বেই দেমিরকে ডেকে পাঠিয়েছিলেন অভয়। অভূত সে ছোট্ট ছেলের কানে মুমূর্ষ গলায় বলেছিলেন, বাবার যোগ্য উত্তরসূরি তোমাকেই হতে হবে, আমার আমানত রক্ষা করো। আচমকা বাবার এমন নিথর নিশ্চল দেহ দেখে দেবীর মুখ বনে গিয়েছিল।
ছোট্ট সে মানসিক অবসাদে আক্রান্ত হয়ে পার করছিল অনেকগুলো দিন। অবশ্য শাহের বিশ্বস্ত আসিফ মণ্ডলের দায়িত্বে তারা দুই ভাই বড় হয়েছে, যদিও দানিশ তখন উচ্ছল তরুণ। যথেষ্ট বড় হওয়ায় বাবার সাথে অফিসে তার যাতায়াত ছিল। আয়ত্তে ছিল অভয় শাহের দেওয়া দিক নির্দেশনা। আসিফের সাহায্যে ব্যবসার ভার কাঁধে তুলে নিলেও সে ছিল আগ্রাসী মনোভাবে ভরপুর। কিন্তু সময় গড়ানোর পরও তার মাঝে বিশেষ পরিবর্তন দেখা যায়নি। শাহ কোম্পানির অনেক বড় বড় ক্ষতি সাধন তার হাত ধরেই হয়েছিল। বর্তমানে বিশাল পরিসরে এই গ্রুপ চললেও এর মাঝে আগের সে যশ, খ্যাতি কিংবা জৌলুস তেমন একটা চোখে পড়ে না। সেরা থেকে নেমে সে অন্যান্য বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতোই এর অবস্থান হয়ে গিয়েছিল। এই সংকটের মধ্যেও ডেভিডের মানসিক পরিপক্কতা লাভের পর ভাইয়ের অপরিপক্ক অবস্থা বুঝতে ব্যাগ পেতে হয়নি। বাবা যে কেন মৃত্যুর আগে ওকে এসব বলে গেলেন তার মর্মার্থ বুঝতেও কষ্ট হয়নি। একমাত্র বাবা মাই তাদের সন্তানদের সবচেয়ে ভালো চেনেন ও জানেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।